অর্থনীতির ক্ষেত্রে আমাদের সামনে প্রশ্ন অনেক, অনিশ্চয়তাও কম নয়। মূল্যস্ফীতি থেকে শুরু করে কর্মসংস্থান, বিনিয়োগ, ডলার সংকট কিংবা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, সব মিলিয়ে অর্থনীতি এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে নতুন বছরে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলো কি হতে পারে, সরকার ও নীতি নির্ধারকদের করণীয় কি, বা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কি করণীয় হতে পারে। তোমাদের সামনে নির্বাচন রয়েছে, তো সব মিলিয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে ইতিমধ্যে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। প্রথমে আমার সঙ্গে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতি বিশ্লেষক। এরপর রয়েছেন ডক্টর ওয়াসাল বিন সাদাত, অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক IBA, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি প্রথমে আলোচনা শুরু করতে চাই ডক্টর মাহফুজ কবির আপনাকে দিয়ে। নির্বাচনমুখী সময়ে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা আশা করছি, তা নির্বাচনমুখী সময়ে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করছেন? এই মুহূর্তে আসলে সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। প্রায় 3 সপ্তাহ পরে আমাদের দেশে নির্বাচন, এবং এমন একটা সময় আসলে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সময় আসলে অন্তর্বর্তী সরকার একগুচ্ছ সংস্কারের পদক্ষেপ সামনে নিয়েছে, এবং একই সঙ্গে দেশি বিদেশি যত পর্যবেক্ষক রয়েছেন, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তারাও কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে বিদেশি বিনিয়োগ আসে, তো এই সমস্ত আন্তর্জাতিক খ্যাতনামা কোম্পানিগুলো, মাল্টি ন্যাশনালস, তারা আসলে চিন্তা করছেন যে বাংলাদেশে বিনিয়োগ করবেন। তো সব মিলিয়ে বাংলাদেশের নজরে কিন্তু এখন সবার। তো এখন এই অবস্থাতে আসলে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেমন এই যে গ্যাসের একটা সংকট হলো, তো এটা কিন্তু এখনো সমাধান হয়নি। যদিও সরকার বলেছে যে না, LPG আমদানি করবে, তো তারাও নিজেরাও সাপ্লায়ার হবে। তো তো এইটা একটা বিভিন্ন প্রতিবেদন দেখা গেছে এর মধ্যে সুশাসনেরও ঘাটতি রয়েছে। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে যে সিন্ডিকেট হচ্ছে। তারপরে এই মূল্যস্ফীতি নিয়ে আমরা আশা করেছিলাম যে ডিসেম্বরে অন্তত কমে আসবে, কিন্তু বেড়ে গেছে মূল্যস্ফীতি। আবার অন্যদিকে যে আপনি প্রথমে যেটা বললেন যে ডলারের সংকট, ডলারের মজুদ আছে আমাদের, কিন্তু রিজার্ভ বাড়ছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আবার এতে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে তারা কিন্তু প্রায়ই তারা মার্কেট থেকে ডলারটা নিয়ে নিচ্ছেন। তো যার ফলে এই যে আমদানি করার ক্ষেত্রে যে ডলারের সংকট, সেটা কিন্তু এখনো কাটেনি। হ্যাঁ, তো এটা একটা বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে বিজনেস কনফিডেন্স, তো সেটা কিন্তু এখনো সেভাবে আসলে রিস্টোর হয়নি। মানে সাধারণ ব্যবসায়ীরা তারা কিন্তু এখনো আসলে ঠিক স্বস্তির সঙ্গে ব্যবসা করতে পারছেন না সেভাবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। গতকালকে যেরকম মব করে যে আসলে র্যাবের উপরে যে আক্রমণ করা হলো, তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা একটা বড় রকমের একটা চ্যালেঞ্জের মধ্যে এখনো আছে, এবং একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে যে স্বস্তি, সেটারও অভাব আছে। এবং ডলারের সংকট এবং ম্যাক্রো ইকোনমিতে এখন স্টেবিলিটি আসেনি, মূল্যস্ফীতি, অনেকগুলো ঘটনা কিন্তু আমাদের সামনে আছে। এই অবস্থায় নির্বাচন আসছে। তো সুতরাং নির্বাচনের পরে যদি পরিস্থিতি একটু ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই বিদেশি বিনিয়োগ হতে আসবে এবং ব্যবসায়ীরাও স্বস্তির সঙ্গে হয়তো ব্যবসা করতে পারবেন। তবে নির্বাচনটা এখন সামনে আমাদের জন্য বড় মাইলস্টোন। ধন্যবাদ আপনাকে। এবার আমি একই প্রশ্ন ডক্টর ওয়াসাল বিন সাদাত আপনার কাছেও রাখতে চাই। নির্বাচনমুখী সময় আপনি কি কি চ্যালেঞ্জ দেখছেন? আমি আসলে যেটা প্রথমে দেখতে চাই সেটা হচ্ছে যে এই মোমেন্টে আমাদের যে সামষ্টিক অর্থনীতি, তার চিত্রটা আসলে খুব একটা সুন্দর নয়। আমরা সামগ্রিকভাবেই এখন অনেকগুলো ইন্ডিকেটরের জায়গা থেকে পিছিয়ে আছি। তো এই এই এবং এর সাথেই হচ্ছে যে আপনার যে আমাদের যে রাজনৈতিক এখন যেই একটা টানাপোড়েন অবস্থা, সামনে নির্বাচন, সবকিছু মিলিয়ে আমরা বেশ আগে থেকেই দেখেছিলাম যে এখানে একটা আস্থার অভাব। আমাদের যে প্রাইভেট সেক্টর আছে, বিজনেস যারা আছে, তাদের একটা বড় ধরনের আস্থার সংকট। এবং যতদিন পর্যন্ত আসলে এই আস্থার সংকটটুকু দূর না হবে, ততদিন পর্যন্ত আসলে আপনার তারা ইনভেস্টমেন্টেও আসবেন না। আর এই যে ধরেন ডলার সংকটের কথাটা, আমি আসলে ডলার সংকটটা কিভাবে দেখি না, কারণ হচ্ছে আসলে তো আমরা এখন আমদানির জায়গাটাকে কমিয়ে দিয়েছি। যে আমাদের যে, কারণ ইনভেস্টমেন্ট যেহেতু আমরা এখন ডিসিশনগুলোকে পিছিয়ে দিচ্ছি, তো তার দরুন আমরা কিন্তু ক্যাপিটাল মেশিনারিজ বা আমাদের র ম্যাটেরিয়ালস যে পরিমাণে হওয়া উচিত সে পরিমাণেও আমরা করছি না। এদিক দিয়ে আপনার ধরেন আমাদের রেমিটেন্স কিন্তু বয়ান্ট, মানে এটা বেশ ভালো পরিমাণে আসছে, যার দরুন রিজার্ভ নিয়ে আমি সমস্যা দেখছি না। কিন্তু ইনফ্লেশন, এবং ইনফ্লেশনটা এই যে মুদ্রাস্ফীতি, আমরা যদি আমাদের আশেপাশের যে প্রতিবেশী দেশগুলা, এইগুলোর দিকে তাকাই, আমরা কিন্তু আসলে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা একটা উচ্চ মূল্যস্ফীতির সময় পার করছি, যেই সময়টায় আমাদের আবার কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাটতি দেখা যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে মানুষের, এবং রিয়েল ইনকাম যেটাকে আমরা বলি যে ওয়েজ, সেটাও কিন্তু নিচে চলে আসছে। তো মানুষ আসলে স্বস্তিতে নেই। একই সাথে ব্যাংকিং সেক্টরটা, এটা
এটা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এখনো কিন্তু আপনার সেই সুশাসনের অভাবগুলো আছে। এবং যেহেতু সামনে ইলেকশন, আমার মনে হয় যে এই সময়ে এই অর্থনৈতিক যে এই লেনদেনগুলা, এই জায়গাগুলো তো আমাদের একটু সতর্ক দৃষ্টি রাখা উচিত কেন্দ্রীয় ব্যাংক থেকে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ আমাদের জন্য কতটা উদ্বেগের, কি মনে করছেন এই বিষয়ে? আহ, এটা তো আসলে আমাদের এক্সপোর্টের জায়গা থেকেও যদি আমরা দেখি, আমরা দেখব যে আমাদের এক্সপোর্ট পারফরমেন্সও কিন্তু এটা বেশ কমে আসছে। আমাদের এই বছরের যদি আপনি মানে এই সময়কালকে আগের সময়কালের সাথে তুলনা করেন, তাহলে হয়তো চিত্রটা এতটা খারাপ দেখা যাবে না। কিন্তু এটার একটা কারণ হচ্ছে আসলে আপনার ওই ট্রাম্প ট্যারিফের ওই সময়টাতে আমাদের কিছু ফ্রন্ট লোডেড আপনার এক্সপোর্ট হয়েছে, যেইটা কিন্তু এই রিসেন্ট মান্থগুলোতে আবার এক্সপোর্ট ফল ডাউন করেছে। তো আমরা যদি দেখি এই সময়টা কিন্তু আমাদের এক্সপোর্টের যেই প্রবৃদ্ধির হার সেটা কিন্তু কমে আসছে, যেটা আমাদের জন্য একটি অশনি সংকেত বলে আমি দেখব। আর সামনে আমাদের জন্য আরো অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে, সেই জায়গাগুলো আমাদের প্রাইভেট সেক্টর কিভাবে সামাল দেয়, এবং নতুন সরকারের জন্য আসলে অনেক রকমের চ্যালেঞ্জ নিয়ে, অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে একটা কি বলবো, একটা সংকটকালীন সময় আমি দেখতে পাচ্ছি সামনে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসবো আপনার কাছে। এবার আমি আপনাকে জানতে চাই, ডক্টর মাহফুজ কবির, দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রগতি অর্থনীতি কিভাবে আস্থা বৃদ্ধি করতে পারে বলে আপনি মনে করেন? দুর্নীতি নিয়ে আমাদের আসলে একটা বড় রকমের চিন্তা শঙ্কা আগে থেকেই ছিল যে এই সরকার, বিশেষ করে যে যারা ওই সিভিল সোসাইটি দুর্নীতি এক্সপার্ট নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তারা আসলে কতটুকু কি করতে পারবে। তার কারণ আমরা 2007-08 দেখেছিলাম যে একটা বড় রকমের ড্রাইভ ছিল আর কি অ্যান্টি করাপশনে। কিন্তু এই সময়টাতে সরকার কি চেয়েছে, সরকার কিন্তু সবার সাথে সহযোগিতা করে আসলে অনেক সমস্যার সমাধান করতে চেয়েছে। এই কারণে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যে বড় রকমের যে অভিযান, সেই অভিযানগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। এই কারণে অনেকেই হয়তো সুযোগ নিয়েছে, এই যে অর্থ পাচার সেটা কিন্তু বন্ধ হয়েছে মোটামুটি ভাবে আর কি, হয়তো হোলসেলে হচ্ছে না, কিন্তু এই দুর্নীতির যে একটা প্রকোপ সেটা কিন্তু সেভাবে কমেনি। এবং এটা হচ্ছে আমাদের জন্য বড় চিন্তার বিষয়। তার কারণ যেহেতু নির্বাচন আসছে, দুর্নীতিবাজরা কিন্তু অনেকেই আবার দেখা যাচ্ছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তারা যদি নির্বাচিত হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের যে প্রত্যাশা একটা, যে সে সংস্কারের মাধ্যমে যে সেটা দুর্নীতি নিরসন, তো সেটা কিন্তু হয়তো সেভাবে হবে না। এটা একটা, আর আমরা প্রায় দেখতে পাচ্ছি যে যারা ঋণখেলাপি তারাই হয়তো অনেকেই প্রার্থিতা রয়েছে, তার কারণ তারা অবৈধ হিসেবে ডিক্লেয়ার করছে না নির্বাচন কমিশন, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম ধরা পড়ছে, এবং দ্বৈত নাগরিকত্ব এগুলো আছে। তো সব মিলিয়ে আসলে এই দুর্নীতি এখন একটা বড় সমস্যা আমাদের জন্য। এবং আগামী নির্বাচনের যে যখন আপনার এই ম্যানিফেস্টোগুলো আসবে, মানে ওই ইশতেহারে যদি দুর্নীতির বিরুদ্ধে একটা কঠোর একটা পদক্ষেপের ঘোষণা না থাকে এবং সেগুলো যদি বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু আমাদের এই যে স্বপ্ন আসলে অধরাই থেকে যাবে এই দুর্নীতি নিয়ন্ত্রণে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাই ডক্টর ওয়াসাল বিন সাদাত আপনার কাছে, স্বচ্ছ প্রশাসন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কতটা সহায়ক হতে পারে বলে আপনি মনে করেন? এটা একটা পূর্ব শর্ত। স্বচ্ছ প্রশাসন আপনার বিনিয়োগ বান্ধব একটা পরিবেশের জন্য এটাকে পূর্ব শর্ত হিসেবেই দেখতে হবে। আর এখানে যে প্রশাসনিক প্রক্রিয়া এবং তার সাথে আমাদের যে রেগুলেটরি যে ইস্যুসগুলো আছে, এই সবগুলোকে আসলে অ্যাড্রেস করাটা খুবই জরুরি। কারণ অনেক ক্ষেত্রেই আছে যে আমাদের পলিসির ভিতরে কিছু আপনার ইনকনসিস্টেন্সি থাকে, হ্যাঁ, এক পলিসির সাথে আরেক পলিসি সাংঘর্ষিক থাকে। এবং অনেক জায়গাতে দেখা যায় যে সেক্টরাল যে ইস্যুসগুলো, যেগুলো আমরা প্রাইভেট সেক্টর নিয়ে দেখতে চাই, যে এক সেক্টরের জন্য বেনিফিশিয়াল কিন্তু আরেক সেক্টরের জন্য সেটা আপনার না। তো এই জায়গাগুলোতে আপনার এই যে স্বচ্ছ একটা মানে অ্যাকাউন্টেবিলিটি ইজ আ মাস্ট। এবং যে কোনো পলিসি প্রণয়নের ক্ষেত্রে একটা আপনার আলোচনার মাধ্যমে, যে প্রপার স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে যদি সেগুলো করা যায়, এইটা একটা। আর আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অটোমেশনের কথা বলি, কিন্তু দেখা যায় যে আমরা এন্ড টু এন্ড অটোমেশনে যেতে চাই না। কারণ এখানে একটা পলিটিক্যাল ইকোনমির ব্যাপার আছে এবং একটা রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো যেই সরকার আগামীতে ক্ষমতায় আসবেন, তাদের কিন্তু আপনার এই প্রশাসনিক সংস্কার, এবং আপনি এর আগে দুর্নীতির কথা বলেছেন, এই জায়গাগুলোতে কিন্তু তাদের একটা রাজনৈতিক জায়গা থেকে তাদের একটা সিদ্ধান্ত এবং কমিটমেন্ট থাকতে হবে। এবং সেটা অত্যন্ত দৃঢ় সংকল্প কমিটমেন্ট,
এবং তার মাধ্যমে 2-3টা দৃষ্টান্তমূলক তারা যখন পদক্ষেপ নেবেন, আমার মনে হয় যে এই প্রশাসনেও যেমন আপনার একটা স্বচ্ছ জায়গা তৈরি হবে, যদি তারা স্বচ্ছ হন রাজনীতিবিদরা, এবং একই সাথে আমাদের যে দুর্নীতি সেই জায়গাটাতেও কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আমি আশা করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগে আস্থা ফেরানোর ক্ষেত্রে নির্বাচন পরবর্তী সময় পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? যেমন ধরেন আমাদের কিন্তু কাঠামোগত অনেকগুলো সমস্যা রয়ে গেছে, তো সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা, যেমন আমাদের ব্যাংকিং সেক্টরের একটা রিফর্ম, এবং এখানে যে যে আপনার নন পারফর্মিং লোনের যে ঊর্ধ্বগতি সেটাকে আপনার তার হ্রাস টেনে ধরা, আমাদের মূল্যস্ফীতিকে কিন্তু এটাকে আপনার কন্ট্রোল করতেই হবে, এবং একই সাথে আমি কর্মসংস্থানের কথা বলেছিলাম, তো আমাদের যে ইনভেস্টমেন্টগুলো হবে সেখানে যাতে আমরা এই কর্মসংস্থানের দিকে নজর দিই, শুধু প্রাইভেট না, আমাদের সরকারি যেই আপনার যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে এবং যে সেফটি নেট প্রোগ্রাম আছে সেখানে কিন্তু আমরা এরকম এই যে কর্মসংস্থানের দিকে নজর দিয়ে আমাদের কিন্তু এরকম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা চিন্তা করতে হবে। আর আমাদের যেটা হচ্ছে যে আপনার ওই রাজনৈতিক এবং সেই আস্থার জায়গাটা, আসল কথাটা হচ্ছে যে আস্থার জায়গাটা যখনই তৈরি হবে, যখন আপনার প্রশাসন, আপনার আমাদের ব্যবসায়ীরা এবং প্রাইভেট সেক্টর যখন তারা আস্থা পাবেন, তখন শুধু আমাদের দেশীয় বিনিয়োগ না, আন্তর্জাতিক বিনিয়োগও কিন্তু আমাদের দেশে আসবে। একই প্রশ্ন আমি রাখতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছেও। বিদেশি বিনিয়োগ আস্থা ফেরাতে নির্বাচন পরবর্তী সময় পদক্ষেপ কি হওয়া উচিত? আসলে দুটো মৌলিক আমাদের কাজ করতে হবে। একটা হলো আমাদের যে মনিটারি পলিসি আছে, তো সেটা একটু চেঞ্জ করতে হবে, একটু ফ্লেক্সিবল মনিটারি পলিসি দরকার। নমনীয় মুদ্রানীতি না হলে কিন্তু আসলে যারা বিদেশি বিনিয়োগকারী বা দেশি বিনিয়োগকারী তারা আসলে ওই রকম বিনিয়োগ করতে চাইবে না, তার কারণ উচ্চ সুদের হার, আসলে ব্যাংকগুলো আসলে অনেকটাই অনীহা প্রকাশ করে, অনেকটা অস্বস্তির মধ্যে থাকে আসলে যারা বিনিয়োগকারী বা যারা ব্যবসায়ী তাদেরকে ঋণ দিতে। এটা একটা কাজ। আর দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের ওই এখানে ওয়ান স্টপ সার্ভিসটাই যে মাস্ট, এই জায়গাটাতে আমরা এতটাই পিছিয়ে আছি। আমরা বারবার বলছি, বিডা বলছে যে তাদের নাকি ওয়ান স্টপ সার্ভিস আছে, কিন্তু বিডার ওয়ান স্টপ সার্ভিসটা কিন্তু আসলে সারা পৃথিবীতে যে ওয়ান স্টপ সার্ভিস সেটার মতো নয়। তো এখানে একটা জায়গাতে অ্যাপ্লাই করলে তখন এই রেজিস্ট্রেশনগুলো বা এই যে বিভিন্ন অফিসের যে সমস্ত অ্যাপ্রুভাল, পারমিশন, সার্টিফিকেশন চলে আসবে। এখন গার্মেন্টস ফ্যাক্টরি কেউ করতে চাইলে দেখা যায় কি যে তাকে 60 থেকে 70টা জায়গা থেকে অ্যাপ্রুভাল এবং সার্টিফিকেশন নিতে হয়, এবং বছরের পর বছর চলে যায় কিন্তু এগুলো করতে গিয়ে। তো এই কারণেই অনেকে বিনিয়োগে উৎসাহিত হন না। তো আমার মনে হয় কি যে ইনভেস্টমেন্ট রেজিমটাকে আরো বেশি ফ্লেক্সিবল করা দরকার। এটা করলে আমি মনে করি যে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখানে আবার বিনিয়োগ করতে চাইবেন। ব্যাংকিং খাতের অনিয়ম অর্থনীতিকে দুর্বল করছে, এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। এই আমাদের তো সেই সংস্কৃতি এখনো চলে যায়নি, যদিও কিছু ব্যাংকগুলোতে দেখা যাচ্ছে যে বোর্ড অফ ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে, আবার অনেকটা শৃঙ্খলা ফিরে এসছে, কিন্তু মনের মধ্যে যে একটা দুর্নীতির মনোভাব রয়ে গেছে সেগুলো তো আমরা আসলে কোনো সংস্কার দেখতে পাইনি। বোর্ড থেকে অনেকে চলে গেছেন, কিন্তু যারা এমডি বা ডিএমডি যারা ছিলেন, হ্যাঁ, তারা কিন্তু বা যে সিনিয়র ম্যানেজমেন্ট তারা কিন্তু এখনো ব্যাংকে রয়ে গেছে, তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি। যার ফলে এই জায়গাতে আমি মনে করি একটা বড় রকমের সংস্কার দরকার। আমরা যদি কয়েকটা প্রথম সংস্কারের জায়গা দেখি, তার মধ্যে একটা হচ্ছে যে ব্যাংক, আর হচ্ছে পুঁজিবাজার, আর একটা হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে আবার দেখা যাচ্ছে অনেক সমস্যা তৈরি করছে। তাই মনে করছি আর্থিক খাতে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে না পারি, স্বচ্ছতা জবাবদিহিতা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে বিনিয়োগের যে একটা সুন্দর পরিবেশ সেটা কিন্তু তৈরি হবে না। ডক্টর ওয়াসিল বিন সাদাত, আমি আবার আসতে চাই আপনার কাছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষরা দেখা যাচ্ছে সব থেকে বেশি চাপে রয়েছে, এর সমাধান কি হতে পারে? প্রথমত হচ্ছে যে মুদ্রাস্ফীতির আপনার হ্রাস টেনে ধরার জন্য সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। দেখেন, এই মুদ্রাস্ফীতি হ্রাস টেনে ধরার জন্য বেশ দীর্ঘ সময় ধরে আমাদের বাংলাদেশ ব্যাংক যেই মুদ্রানীতি, সংকোচনমূলক মুদ্রানীতি আপনার বহাল রেখেছে, তার দরুন আমাদের এখন যেই আমাদের সুদের হার কিন্তু বেশ চড়া, এবং আমাদের ওই এগেইন আমাদের ব্যবসায়ীরা কিন্তু এ ব্যাপারে এটা তাদের একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, এই উচ্চ সুদের হার। তো ওই নীতি এত দীর্ঘ সময় ধরে, এবং আমাদের গভর্নর সাহেব বলেছিলেন যে 8%-এর নিচে যদি ইনফ্লেশন না নামে তাহলে মুদ্রানীতিতে কোনো তারা পরিবর্তন আনবেন না। তো 8%-এর এখনো কিন্তু উপরে, এবং যেটা আমি বলছিলাম যে এবং যেখানে দেখা যাচ্ছে যে মুদ্রা এই জায়গাটা কিন্তু আপনার খাদ্যমূল্যস্ফীতি যেটা, সেটার পরিমাণটাই কিন্তু আরো বেশি আপনার নন ফুডের থেকে। তো তার মানে কি, নিম্ন আয়ের যারা আছেন, হ্যাঁ, যাদের আপনার আয়ের মেজরিটি অংশই যায় হচ্ছে তাদের
খাবার কেনার জন্য তাদের কিন্তু আসলে জীবন ধারণ অনেক কষ্টের হয়ে গেছে। আর একই সাথে আসলে কিন্তু কাজের অভাব হওয়ার কারণেই আমি বারবার একটা জিনিস আমরা দেখি যে এই যে এত ব্যাটারি চালিত রিক্সা কেন, তার একটা বড় উত্তর, আপনি এদের সাথে যদি কথা বলে দেখেন দেখবেন যে এরা তাদের আগের যে সেক্টরে কাজ করতো অনেকেই কিন্তু সেই সেক্টরে কাজ না পেয়ে বা যারা দিনমজুরি করতেন তাদের কাজের অভাবের দরুন তারা এই জায়গাতে চলে আসছেন। তো কর্মসংস্থান কিন্তু সৃষ্টি করতে হবে, এটা আমি তা না হলে কিন্তু আমাদের এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা দেখা তাদের যাচ্ছে আগে যেসব পরিবার সচ্ছল ছিল তারা এখন অসচ্ছল হয়ে যাচ্ছে। স্বাভাবিক, কারণ তাদের আপনার প্রকৃত আয়ের পরিমাণ কমে গেছে, যেহেতু মূল্যস্ফীতির হার বেশি, আবার এদিকে আপনার আয় বাড়েনি, ওদিক দিয়ে আমরা বলছি যে যে প্রকৃত আয় যেটা রিয়েল ওয়েজের কথা বলি সেটাও আপনার নিম্নমুখী। তো সব কিছু মিলিয়ে তাদের যেহেতু আয় কম, এখন তাদের হাতে অর্থ কম, মানে আগের 100 টাকায় যা কিনতো এখন তো 100 টাকা সেটা 150 টাকা হয়তো বা লাগে, তো তারা আসলে কিন্তু খুব বেশি কষ্টে আছে। তো এই অর্থনৈতিক জায়গাটা কিন্তু নতুন যেই সরকার আসবেন তাদের অবশ্যই যেটা ফান্ডামেন্টাল আমাদের যে দুর্নীতি, একই সাথে হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এটার সাথে সাথে কিন্তু এই আর্থিক খাতে আপনার আমাদের শৃঙ্খলার দরকার হবে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। বাংলাদেশের অর্থনীতিকে বহুমুখীকরণ করতে হলে কোন খাতগুলোতে জোর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসলে প্রায় 2.5 দশক ধরে পলিসি মেকাররা, তারপরে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, তারা এটাই বলছেন যে বাংলাদেশের অর্থনীতিকে বৈচিত্র্যকরণ দরকার। এই মুহূর্তে আমাদের এক্সপোর্ট সেক্টরে আরএমজির একটা বিশাল দাপট, সেখানে প্রায় 85% হলোতে আরএমজি এক্সপোর্ট করছি আমরা। এর পাশাপাশি আমরা যদি হোম টেক্সটাইল ধরি বা অন্য যে টেক্সটাইলগুলো আছে, তো সেগুলো হলো 90-92% শুধুমাত্র বস্ত্র এবং পোশাক খাতের উপরে, বাকি যে খাতগুলো আছে খুবই সামান্য। তো এইখানে একটা বড় রকমের বৈচিত্র্যকরণ দরকার। তো সেখানে আমাদের আরো মডার্ন যে সেক্টরগুলো আছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর নিয়ে একটা অলরেডি টাস্কফোর্স যেটা হয়েছে, সেখানে বিরাট চেয়ারম্যান সেটা লিড করেছেন। তো সেটা ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গেছে। তো সেগুলো নিয়ে কাজ করতে হবে। আমাদের অটোমোবাইলে মেজর ইনভেস্টমেন্ট দরকার, সেখানে কর্মসংস্থান সুযোগ আছে, বড় বিদেশি বিনিয়োগের সুযোগ আছে, সেটা করতে হবে। এটি ছাড়াও আমাদের আসলে অন্যান্য যে সমস্ত মডার্ন ম্যানুফ্যাকচারিং, তো সেটার দিকে একটু জোর দিতে হবে। আমাদের দেশের ভিতরে কিন্তু নীরবে অনেকগুলো বড় বড় কোম্পানি, তারা কিন্তু এই বিভিন্ন খাতে আমাদের হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে আমাদের যে মেশিনারি, সেগুলো তারা তৈরি করছেন, কিন্তু সেগুলো সামহাও ওই যে এই গার্মেন্টসের যে ডামাডোল, সেখানে কিন্তু হারিয়ে গেছে। তো তাদেরকে যদি আমরা এক্সপোর্টের জন্য প্রস্তুত করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো করতে পারে। আমাদের ফার্নিচার সেক্টর আছে, তো সেটা কিন্তু এখন এই মুহূর্তে প্রায় $100 মিলিয়ন মতো এক্সপোর্ট হচ্ছে। তো সেটা আমরা কয়েক বিলিয়ন ডলার করে ফেলতে পারি, তার কারণ এই মুহূর্তে কিন্তু অনেকেই কাজ করছেন, ইঞ্জিনিয়াররা কাজ করছেন, ভালো ভালো ডিজাইনে গ্লোবাল স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট তৈরি করছি আমরা। এইভাবে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে অনেক জোর দিতে হবে। আর নন ম্যানুফ্যাকচারিং বা সার্ভিসে যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে আইসিটি সেক্টর, এই জায়গাতে আমাদের ইমপ্রুভমেন্ট অবশ্যই লাগবে। আমাদের যে আউটসোর্সিং আছে, তারপরে একই সঙ্গে যে আমরা কিন্তু চাইলে এখানে এই যে আইসিটির যে পার্ক আমরা করেছি, তো সেটা অনেকটা আনুষ্ঠানিকতা। আমি মনে করি যে দেশি বিদেশি বিনিয়োগ হলে তাহলে অর্থনীতিতে কিন্তু নতুন ধরনের আমরা ডাইমেনশন দেখতে পাবো, ভাইব্রেশন দেখতে পাবো। এলডিসি গ্রাজুয়েশনের কথা শোনা যাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন বাণিজ্যগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আপনি মনে করেন? এলডিসি থেকে গ্রাজুয়েশনের পরে আমাদের অনেকগুলো সংকট আছে সামনে। হ্যাঁ, এটা আমাদের একটু চিন্তা করতে হবে খুব সিরিয়াসলি। যদিও এটা প্রধান যে রাজনৈতিক দল বিএনপি, তারা কিন্তু ইতিমধ্যে আপত্তি জানিয়েছিল যে তারা এসে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়। তো এরপরে আমরা সেরকমভাবে কথা শুনতে পাইনি, কিন্তু বিষয়টা আসলে এরকম যে আমরা এখনো প্রস্তুত নই। বিশেষ করে আমাদের যারা এক্সপোর্টার, তারা তো বারবার বলছেন, অন্তত 15টা ব্যবসায়ী সংগঠন তারা বলেছে যে আসলে আর আমাদের 3 বছর অন্তত পিছিয়ে দেওয়া উচিত, 3 থেকে 6 বছর। তো এখানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরো কয়েকটা দেশ রয়েছে, বিশেষ করে যে জাপান আছে, কানাডা আছে, তারা আমাদেরকে সুবিধা দিবে, বা যুক্তরাজ্য আছে, সেখানে আমরা আরো কিছুদিন সুবিধা পাবো। কিন্তু এর বাইরে যে দেশগুলো আছে, বিশেষ করে যেমন ভারত আছে, চীন কিছু বলেছে, কিন্তু চীনে তো আমাদের এক্সপোর্ট তো বেশি নয়। তো ওই দেশগুলোতে আমরা কিন্তু এই সুবিধাগুলো পাবো না। তো এবং এই 3 বছর যে যতটুকু আমরা ব্রিদিং স্পেস পাবো, ট্রানজিশন পিরিয়ড, এই সময়ের ভিতরে কিন্তু আমাদের এই যারা এক্সপোর্টার, তারা এরকম প্রস্তুতি নিতে পারবেন কিনা, এই যে নতুন শুল্ক যখন আরোপ হবে ইউরোপিয়ান ইউনিয়নে বা অন্য জায়গাগুলোতে। তো এই চ্যালেঞ্জগুলো অনেক বড়। বিনিয়োগের বিষয় আছে, সেখানে এত কর্মসংস্থান, প্রায় 50 লক্ষের মতো মানুষ এখানে নিয়োজিত, এখানে অধিকাংশ হচ্ছে আমাদের নারী।
তো সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে, মানে এখানে বিনিয়োগের একটা বড় চ্যালেঞ্জ আছে, মার্কেট অ্যাক্সেসের চ্যালেঞ্জ আছে, যেগুলো নিয়ে আমাদের আসলে কাজ করা দরকার। নির্বাচন পরবর্তী সময় কি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমরা তো সব সেই আশাই করছি যে এটা রাজনৈতিক সরকার যদি আসে তখন তাদের কিন্তু এখন তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেরকম নেটওয়ার্ক আছে, ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ আছে, এবং একই সঙ্গে বিদেশেও কিন্তু তাদের এই যে মাল্টিন্যাশনালগুলো আছে তারা কিন্তু তাকিয়ে আছে যে নতুন সরকার এসে কী ধরনের পদক্ষেপ নেয়, বিশেষ করে যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পলিসিগুলো হয় কিনা। তো সেইগুলোই আসলে এখন সবচেয়ে বড় বিষয়, মানে নির্বাচনের পরে আসলে এই যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ইকোনমিক রিফর্ম। এখানে বিজনেস ফ্রেন্ডলি সমস্ত পলিসিগুলো করতে হবে, সেখানে এই যে যত রকমের যে আপনার ব্যারিয়ারগুলো আছে সেখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত ব্যারিয়ার সেগুলো দূর করতে হবে, এবং একই সঙ্গে আমাদের মানিটারি পলিসির ইজিং দরকার, সেখানে আমাদের সুদের হার কমাতে হবে, এবং সব মিলিয়ে একটা বিনিয়োগ বান্ধব যদি পরিবেশ হয়, নীতি হয়, তাহলে সেক্ষেত্রে সবাই মুখিয়ে আছে নতুন করে বিনিয়োগ করার জন্য। দেশি বিদেশি বিনিয়োগ অবশ্যই আসতে পারে এখানে। ধন্যবাদ আপনাকে। এবার আমি আসতে চাই ডক্টর ওয়াসাল বিন সাদাত আপনার কাছে। বিশ্ব প্রতিযোগিতামূলক বাণিজ্যে নিজেদের সামিল করতে কি কি প্রতিবন্ধকতা দেখছেন? আহ, প্রথমত যেটা হচ্ছে যে আমরা আমাদের যে প্রতিযোগিতা সক্ষমতা এই জায়গায় আমরা পিছিয়ে আছি, এবং আমাদের এর পিছনে এবং এখানে আসলে যে বৃহত্তর অর্থে আমাদের এটা যে বাণিজ্য পরিবেশ, মানে আমরা বিজনেস ক্লাইমেট যেটা বলি, তারও একটা বড় ধরনের ভূমিকা আছে। ট্রেড ফ্যাসিলিটেশন এবং মানে আমাদের যে পোর্টের ইফিসিয়েন্সি এবং এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বেশ, এবং লজিস্টিক যে সার্ভিস ওভারঅল সে জায়গাগুলোতেও আমরা পিছিয়ে আছি। আমাদের যদিও একটি লজিস্টিক পলিসির তৈরি হয়েছে, কিন্তু তার রিভিশন এবং ইমপ্লিমেন্টেশনটা খুব বেশি জরুরি। আর বিশ্ব বাণিজ্যে আসলে যেটা ঘটছে এটা কিন্তু মানে সতত পরিবর্তনশীল একটা জায়গা। মানে এখানে, এবং আমরা অলরেডি জানি যে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলেছেন, তার জন্য আমাদের একটি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি পেপার আছে, কিন্তু তার যেই এবং আমরা নীতিগতভাবে সেটা অত্যন্ত সুন্দর একটি পেপার, এখানে অনেক কিছুই আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন না হওয়াতে আমরা কিন্তু যেটা মাহফুজ ভাই মাত্রই বললেন যে আমরা কিন্তু এখন পিছিয়ে আছি, আমরা প্রস্তুত নই। তো এই জায়গায় কিন্তু পিছিয়ে যাওয়া, তার মানে এইটার একটা, মানে এইটা এলডিসি গ্র্যাজুয়েশন হলে যে চ্যালেঞ্জগুলো আসবে সেক্টরাল, হ্যাঁ, যেমন আমরা প্রেফারেন্সিয়াল যে এক্সেসগুলো পাই সেটার জায়গায় যেমন একটা সমস্যা হবে, হ্যাঁ, এবং আমাদেরকে তখন নতুন বাজার খুঁজে নিতে হবে। আর আরেকটা বড় সমস্যা তো অবশ্যই সেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট খুবই কনসেন্ট্রেটেড, এটা আরএমজি ভিত্তিক। তো এই জায়গায় বৈচিত্র্য আনতে হলে আমাদের আসলে যেমন ধরেন যে সেক্টরগুলো অন্য আছে, লেদার সেক্টর একটা আছে, এগ্রো প্রসেস একটা সেক্টর আছে, এই এবং লাইট ইঞ্জিনিয়ারিং, যেমন আমরা বাইসাইকেল রপ্তানি করছি, কিছু সম্ভাবনাময় শিল্প আছে যে শিল্পগুলোকে আসলে নীতিগতভাবে এবং প্রণোদনা দিয়ে আপনার উঠিয়ে নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি যে এই যে বললাম যে চ্যালেঞ্জ, আমরা কিন্তু 2030 সালে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা আমাদের সর্বোচ্চ সংখ্যক আমাদের এক্সপোর্ট আর্নিং যেখানে যায়, যেখান থেকে আসে, সেখানে কিন্তু 2030-এর পরে আমাদেরকে বেশ কিছু ইউরোপিয়ান গ্রিন ডিল বলে তার আওতায় বেশ অনেকগুলো আপনার শক্ত, এটাকে কমপ্লায়েন্স বলেন বা রেগুলেশন বলেন, সেগুলোকে আমাদের এক্সপোর্টারদেরকে পূরণ করতে হবে। যদিও আপনার ওই শর্তগুলো হচ্ছে ইম্পোর্টারের উপরে, ইউরোপিয়ান ইম্পোর্টারের উপরে, কিন্তু এটা এনশিওর করতে হবে ম্যানুফ্যাকচারারকে। তো এর মাঝখানে যেমন ধরেন ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বলে, যেটা আপনার এন্ড টু এন্ড ট্রেসেবিলিটি, প্রোডাক্ট ট্রেসেবিলিটিকে এনশিওর করবে। তো এখন তার জন্য কিন্তু আমরা এখনো প্রস্তুত নই, কিন্তু মিনিস্ট্রি অফ কমার্সের আওতায় এই নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে। কিন্তু এই জিনিসগুলোর জন্য আমাদের যেমন সেক্টরাল, ঠিক তেমনি আমাদের জাতীয়ভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ বৈশ্বিক বাণিজ্যের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু যুদ্ধের চেয়ে কম নয়। দেখা যাচ্ছে অনেক অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে, এর ফলে বেকারত্ব অনেক হারে বেড়েছে। এর সমাধান কি হতে পারে? এর সমাধান প্রথমত হচ্ছে আপনার স্কেল আপ করা, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এবং নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা, এবং আমরা যেটা বর্তমান সরকারও, যেটা অন্তর্বর্তীকালীন সরকারও যেটা প্রমোট করার চেষ্টা করেছেন এবং সামনেও যেটা লাগবে, সেটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপ যে হ্যাবিট, সেটাকে ডেভেলপ করা। যে চাকরি বা সরকারি চাকরির জন্যই শুধু বসে না থেকে আমাদেরকে নিজেদেরকে কোনো একটা
যে আমাদের একটা এন্টারপ্রাইজ গড়ে তোলার মতো সক্ষমতা অর্জন করতে হবে। এই জায়গাতে খুব প্রয়োজনীয় একটা ব্যাপার হচ্ছে আমাদের স্কিল সেট এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা। তো আমরা কিন্তু সেই কোভিডকালীন সময় থেকে একটা লম্বা সময় এখনো পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কিন্তু এক ধরনের কি বলবো একটা সংকটকালীন সময়ই পার করছে। ছাত্রছাত্রীদেরকে একটা লম্বা সময় বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকতে হচ্ছে। তো যেটা কিন্তু আসলে তাদের প্রস্তুতির জন্য সমস্যা। আর এছাড়া স্কিলের যে আমরা মানে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমরা প্রস্তুত কিনা, সামনে এআই এর যুগ আসছে তার জন্য আমরা প্রস্তুত কিনা, এবং সেই অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলা কারিকুলাম এবং তাদের প্রোগ্রামগুলো ডিজাইন করছে কিনা, এগুলো নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করার সময় এসেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।